আজকে আমরা শিখব ন্যারেশনের এমসিকিউ কিভাবে খুব কম সময়ের মধ্যে 1 সেকেন্ডের মধ্যে উত্তর করতে হয়। আমি আগেই তোমাদেরকে আমার চ্যানেলের মাধ্যমে দেখিয়েছি ভয়েস চেঞ্জের কিভাবে এমসিকিউগুলো 1 সেকেন্ডের মধ্যে করতে হয়, তার ট্রিক্স তোমাদেরকে দেখিয়েছি। আজকে আমি তোমাদের শেখাবো ন্যারেশনের। তোমাদেরকে দেখতে হবে যে যখন আমি তোমাদেরকে ন্যারেশনগুলো বোঝাবো, তোমরা যদি পুরো ভিডিওটা দেখতে পারো, অবশ্যই কিন্তু তোমাদের যে দুর্বলতাগুলো ছিল সেটা পুরোটাই কেটে উঠবে এবং শর্ট ট্রিক্সগুলো খাতায় লিখে নেবে। কোশ্চেনটাকে ভালো করে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে যেভাবে আমি করাচ্ছি। এই কোশ্চেনগুলো আমি নেট থেকে তোমাদেরকে জন্য আমি কালেক্ট করেছি। সেই কোশ্চেনগুলোকে আমি সলভ করাবো কিছু ট্রিক্সের মাধ্যমে। সেই ট্রিক্সগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবে, বারবার প্র্যাকটিস করবে। চলো দেখে নিই কীভাবে করতে হয় ন্যারেশনের এমসিকিউ টেস্ট। দেখো, প্রথমে যেটা লেখা আছে, ন্যান্সি সেইড আই মে লিভ টুমরো। যখনই এরকম কোনো প্রশ্ন থাকবে, প্রথমে তোমরা এই জায়গাটা দেখবে সেইড, অর্থাৎ পাস্ট টেন্স আছে কিনা। ওকে, এখানে সেইডের জায়গায় পরীক্ষার সময় আগ থাকতে পারে বা ওয়ান্টেড টু নো থাকতে পারে, যে কোনো একটা কথা থাকতে পারে বা টোল্ড কথা থাকতে পারে। এই যে কোটেশন দেখতে পাচ্ছ, এই কোটেশনের বাইরে এই জায়গাটা প্রথমে দেখবে, নাম্বার 1। নেক্সট ভিতরে যে প্রথম যে ভাবটা আছে সেটা দেখবে, নাম্বার 2। আর এরকম যে অ্যাডভার্বিয়ার যে লিঙ্কগুলো থাকবে, টুমরো, টুডে, নাও, দেন বা হেয়ার, দেয়ার যে ওয়ার্ডগুলো থাকবে, এই ওয়ার্ডগুলোকে ফলো করবে বা লাস্ট কথা থাকবে। এই অ্যাডভার্ব, এই তিনটে সেকশন কিন্তু আমাদের মূল বিষয়। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। কী কী বললাম? কোটেশনের বাইরে যে কোটেশন চিহ্ন দেখতে পাচ্ছ, এটাকে বলে রিপোর্টেড স্পিচ বা রিপোর্টিং স্পিচ। আর কোটেশনের বাইরেটাকে বলা হচ্ছে রিপোর্টেড ভার্ব। এই রিপোর্টেড ভার্বটা যদি পাস্ট টেন্স হয়, দেখো পাস্ট টেন্স মানে সেইড মানে পাস্ট টেন্স, সে হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাহলে ভিতরে যে ভার্ব থাকবে সেই ভার্বের বিপরীত টেন্স করতে হবে। অর্থাৎ প্রেজেন্ট থাকলে, প্রশ্ন যদি প্রেজেন্ট থাকে উত্তর নেব পাস্ট, প্রশ্ন যদি পাস্ট থাকে তাহলে উত্তর হবে প্রেজেন্ট। আর একবার তোমাদেরকে বোঝাচ্ছি, ভালো করে দেখে নাও। সেটা হচ্ছে, যখন আমরা বাক্য করব, দেখবে এই জায়গাটায় রিপোর্টেড ভার্ব, এই যে আর ভি অংশে যদি পাস্ট টেন্স থাকে, তাহলে এই যে রিপোর্টেড স্পিচ, এই যে কোটেশনের মধ্যে অংশটুকু, এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে অপশান নেব আমরা কিসে নেব? অপশান আমরা নেব পাস্ট টেন্সে। আর যদি পাস্ট টেন্স যদি কোশ্চেন থাকে, তাহলে অপশান নেব পাস্ট পারফেক্ট টেন্সে। ঠিক আছে? এখন পাস্ট পারফেক্ট টেন্সগুলো কী কী হবে সেটা আমরা দেখে নেব পরপর প্রশ্নের উপর ডিপেন্ড করে। এটা কিন্তু মেনটেন করব, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই মেনটেন করব। আর যেটা বললাম, 1 নম্বর হচ্ছে ভার্ব, 2 নম্বর হচ্ছে কোটেশনের চিহ্নের মধ্যে ভার্ব, আর 3rd নাম্বার হচ্ছে এই অ্যাডভার্বগুলোকে মনে রাখবো। এবার যেটা দেখার বিষয়, দেখো লেখা আছে সেইট আছে, তাহলে মে কি হবে? মে হচ্ছে মোডাল ভার্বের পাস্ট ফর্ম কী হয়? মাইট হয়। এই মাইট আমাকে অপশান থেকে নিতে হবে। দেখো, এ দাগের অপশানে মাইট আছে, বি দাগের অপশানে মাইট আছে, সি দাগের অপশানে শুড আছে, বাদ। মেয়ের পাস্ট ফর্ম মাইট, সি দাগের অপশানে নেই, বাদ চলে গেল। ডি দাগের অপশানে কোনো মাইটের কোনো গল্প নেই, এটাও বাদ চলে গেল। তাহলে উত্তর কিন্তু বি এবং এর মধ্যে হবে 100%। এবার এই যে টুমোরো নামক যে অ্যাডভার্বটা আমি বলছিলাম, এগুলোকে তোমরা মুখস্থ করবে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে। টুমোরো থাকলে তখন সঙ্গে সঙ্গে বসে দ্য নেক্সট ডে। কি বসে? দ্য নেক্সট ডে। এই নেক্সট ডে কথা একমাত্র দেওয়া আছে কোথায়? এ দাগে দেওয়া আছে। বি দাগে টুমোরো দিয়ে দিয়েছে, অর্থাৎ বি দাগও বাদ চলে যাবে, উত্তরটা হবে এ দাগ। তাহলে শিখলে তোমরা, টুমোরো থাকলে কি বসে? দ্য নেক্সট ডে। এবার নেক্সট ডে কোনো কোনো অবস্থানে নেক্সট ডের পরিবর্তে দ্য ফলোয়িং ডেও থাকে, সেটাও উত্তর হবে। কি বললাম? দ্য ফলোয়িং, FOLLOWING, ফলোয়িং ডে, এইটাও যদি পরীক্ষায় থাকে অপশানে নেক্সট ডের পরিবর্তে, তাহলেও কিন্তু উত্তর হবে। তাহলে শিখতে পারলে এবার আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। দেখো লেখা আছে কেশব সেইড, কেশব সেইড, সেইড লেখা আছে। তো সেইড কথা যখন আছে তখন পাস্ট টেন্সে আছে, এটা পাস্ট টেন্স আছে, তাহলে ভিতরে যেটা থাকবে তার পাস্ট টেন্স করতে হবে। ইজ আছে, তাহলে কী করতে হবে? অপশান ওয়াজ দিতে হবে। চলো আমরা দেখি। আমরা দেখতে পাচ্ছি এ দাগের অপশানে ওয়াজ আছে, বি দাগের অপশানে দ্যাটের পরে ওয়াজ আছে, সি দাগের অপশানে হ্যাড আছে। এটা আমার হবে না, আমার ওয়াজ লাগবে। অ্যামিজারে পাস্ট ফর্ম ওয়াজ, সেটা লাগবে, সেটা নেই, সি বাদ। ডি দাগের অপশানে ইজ যা ছিল তাই বসিয়ে দিয়েছে, হবে না। ন্যারেশনে প্রেজেন্ট থাকলে পাস্ট হয়, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট করতে হয়।
তো যেহেতু ডি দাগের অপশানে করেনি, বাদ চলে গেল, তাহলে থাকলে পরে কি এ আর বি। দেখো এখানে একটা অ্যাডভার্ব দিয়ে দিয়েছে নাও, তাহলে একটু আগে আমরা পড়লাম টুমরো, এবার দেখছি নাও। নাও থাকলে তার ফর্ম কি চেঞ্জ হবে, দেন। ঠিক আছে, নাও থাকলে দেন। এই দেনটা একমাত্র দেওয়া আছে কোথায় না, বি দাগের অপশানে দেওয়া আছে, এ দাগের অপশানে দেওয়া নেই, তাহলে এ দাগ বাদ চলে গেল, উত্তরটা হবে বি দাগ। ঠিক আছে, এবার দেখো, এবার বলতেই পারো যে এখানে সেট টু চেঞ্জ হয়ে, এই যে সেটের পদে কোনো টু নেই, যে সেটটা চেঞ্জ হয়ে আমাকে ইনফর্মটা কেন উত্তর হলো, অনেকে মনে আসতে পারে। দেখো প্রশ্নের উত্তরটা কিন্তু ওইভাবে ডিপেন্ড করে না। ঠিক আছে, প্রশ্নের উত্তরটা তোমাকে সার্বিকভাবে দেখতে হবে। সার্বিকভাবে যখন দেখবে যে কোনো একটা বিষয়কে বাদ দিয়ে দিয়েছে কিন্তু সেটা প্রশ্নে ছিল, তাহলে সেই অপশানটা কিন্তু নেওয়া যাবে না। যেমন কেশব সেইট, এখানে কিন্তু ড্যাট নেই, ড্যাট বসাতে হয় না, ড্যাট নেই, এই জন্য কিন্তু বাদ চলে গেল, ড্যাটটা মাস্ট। সি দাগে দ্যাট নেই, বাট ইনফর্মের পরে এখানে দ্যাট ছিল কিন্তু এখানে ইজ চেঞ্জ করেনি, তাহলে এত কিছু করেনি তাই কিন্তু বাদ চলে গেল। আমি ধরলাম এর আগের অপশান দ্যাট রয়েছে, তবু বাদ যেত, কারণ নাও এর পরিবর্তন দেন এখানে করে দেওয়া নেই, তাহলে বাদ চলে যাবে। আশা করি বুঝতে পারবে তোমরা। এগুলো মেনটেন করবে পরীক্ষার হলে, কিন্তু মাথা ঠান্ডা করে এগুলো দেখে নিতে হবে। এবার দেখো পরের যে প্রশ্ন আছে, দ্য টিচার সেড ইউ আর সাসপেন্ডেড। আবার টিচার সেড কথা আছে। এবার দেখো লেখা আছে, খুব সুন্দর করে দেখো, বলতে হবে ইউ আর সাসপেন্ডেড কথা লেখা আছে। তাহলে সাসপেন্ডেড মানে কি, সাসপেন্ডের মাঝে তারা কাউকে বাদ দিয়ে দেওয়া, তাহলে সাসপেন্ডের সাথে কী লিখতে, কী যুক্ত আছে, আর যুক্ত আছে। তাহলে আর মানে কি, আর মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাহলে আর এর পাস্ট ফর্ম তাহলে কী হবে, ওয়াজ বা ওয়ার, ওয়াজ বা ওয়ার করতে হবে। এবার এই ওয়াজ বা ওয়ার দেওয়ার নেই কোথায় কোথায়, দেখো কোন অপশানে নেই, এ দাগের অপশানে নেই, কোথাও ওয়াজ ওয়ার নেই, বি দাগের অপশানে কোথাও ওয়াজ ওয়ার নেই, বাদ চলে গেল। সি দাগের অপশানে আছে, দেখো লেখা আছে আই ওয়াজ। ডি দাগের দেখো অপশান লেখা আছে আই ওয়াজ। তাহলে উত্তর কিন্তু সি এবং ডি এর মধ্যে কিন্তু 100% হবে, এই বিষয়ে কিন্তু তোমরা শিওর হয়ে যাও। এবার তোমাকে জানতে হবে যে আমি এখানে সি নেব না ডি নেব। এবার তোমাদেরকে জানতে হবে যে এই জায়গাটায় সেইডের সাথে যদি টু দিয়ে কোনো অবজেক্ট থাকতো, তাহলে এই অপশনটা, এই যে ইনফর্ম মি, এটা যদি এখানে ব্যবহার করা যায়, এইটা থাকলে কিন্তু এটা হতো। আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে কোনো সেট টু দিয়ে কিছু নেই, তাহলে ইনফর্মডের পরে এই যে অবজেক্টটা, এটা কোথা থেকে আসলো, থাকা যাবে না, প্রশ্নে নেই, তাহলে আনা যাবে না। এবং দেখো এখানে লাস্টে দেখো একটা কী চিহ্ন আছে, এক্সক্লামেটরি সাইন আছে, তাহলে এক্সক্লামেটরি সাইন মানে এক্সক্লেইমড, এই কথাটা কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। তাহলে এক্সক্লেইমডের পরে ড্যাট দিয়ে আই ওয়াজ সাসপেন্ডেড, এটাই একমাত্র ম্যাচ করছে, এই প্রশ্নের সাথে উত্তরটা হবে ডি, সি দাগের উত্তর হবে না। তাহলে আমরা শিখলাম যে সেইডের সাথে যদি কোনো অবজেক্ট না থাকে, তাহলে কিন্তু সেইড টু না থাকে, তাহলে কিন্তু এই ইনফর্ম মি, এই যে অবজেক্ট, বসানো যাবে না। এবার আমরা পরটা দেখে নিই। হি সেড আই হ্যাভ বিন এ গ্রেট মেন্টর, দেখো লেখা আছে হি সেড, তাহলে সেড মানে কি, পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স মানে ভিতরে যে টেন্সটা আছে হ্যাভ, তাহলে হ্যাভের পাস্ট টেন্স কী করতে হবে, হ্যাড। তাহলে দেখি এবার, দেখো বি দাগের অপশানে কোথাও হ্যাড নেই, ওয়াজ বসিয়ে দিয়েছে, অ্যামিজার থাকলে ওয়াজের হতো, বাদ। সি দাগের অপশানে আবার সেই ওয়াজ, বাদ। ডি দাগের অপশানে হ্যাজ বসিয়েছে, হ্যাভ হ্যাজ থাকলে পাস্ট ফর্ম করতে হয় হ্যাড, সেটা ডি দাগের অপশান নেই, একমাত্র এ দাগের অপশানে দেখো হ্যাড করা আছে, এটাই আমাদের উত্তর হবে। এবার আমি তোমাদেরকে তিনটে অপশান কেটে বোঝালাম, মানে বাদ দিয়ে বোঝালাম, যখন তোমরা শিখে যাবে অটোমেটিক্যালি কিন্তু যে অপশানটা সঠিক সেটাই চোখ পড়বে, সেটাই অ্যান্সার করবে, তোমাদের স্পিড কিন্তু তখনই আসবে। আমি কিন্তু এখন তোমাদেরকে জাস্ট বোঝাচ্ছি, ভালো করে শিখে নাও। তাহলে কী করে বাদ দিতে হয় বুঝতে পারলে, হ্যাভ হ্যাজ থাকলে তাহলে কী নেবো, অপশান থেকে হ্যাড নেব, যে অপশান থাকবে সেটাই নেব, আর অন্যটা নেব না। এবার দেখো যে পরের যে প্রশ্নটা 5 দাগে লেখা আছে, বিদুষী সেইড উই ওয়েন্ট ফর এ সামার ট্রিপ। তাহলে ওয়েন্ট মানে কি, ওয়েন্ট হচ্ছে গো ভার্বের পাস্ট ফর্ম, গোর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, মানে গিয়েছিল, আমরা গিয়েছিলাম। তাহলে পাস্ট থাকলে আমরা অপশান থেকে কী নেব, আমরা অপশান থেকে নেব পিপি, মানে পাস্ট পার্টিসিপেল। পাস্ট পার্টিসিপেল কী জিনিস, পাস্ট পার্টিসিপেল হচ্ছে কিছুই না, আমাকে হ্যাড প্লাস ভি3, এই অপশানটা যে অপশানে থাকবে সেটা আমার অ্যান্সার হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে কোরেশনের মধ্যে যদি পাস্ট টেন্স থাকে তাহলে আমরা নেব হ্যাড ভি3। এবার দেখো
আমাদের তো বাদ দিতে হবে। তাহলে বাদ কী করে দেবো? বাদ দেওয়ার জন্য প্রথম অপশানে কী লেখা আছে? দেখো কোথাও পাস্ট টেন্সে হ্যাড ভিতরে দেওয়া আছে না, এ দাগ বাদ চলে গেল। বি দেখো কী লেখা আছে? দেখো ওয়ার লেখা আছে, এটাও বাদ চলে গেল। ডি দেখে দেখো কী লেখা আছে? ওয়েন্ট লেখা আছে, এটাও বাদ চলে গেল। তাহলে একমাত্র হ্যাডের ব্যবহার বা হ্যাড গন কোথায় দেওয়া আছে? গো এর ভিতরি ফর্ম কী হয়? গন হয়, গো ওয়েন গান। তাহলে একমাত্র দেওয়া আছে সি দাগে, এটাই আমাদের উত্তর হবে। আশা করি বুঝতে পেরেছো। এর পরেরটা আমরা দেখে নিই। 6 দাগ, রাহুল সেট আই উইল ম্যানেজ হেয়ার আফটার, এই যে কথাটা দেওয়া আছে। তাহলে রাহুল সেট, রাহুল মানে রাহুল বলল, এই কথাটার পর কোটেশন চিহ্নের মধ্যে কী দেওয়া আছে? উইল দেওয়া আছে। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, প্রশ্নে যদি শ্যাল বা উইল থাকে অপশান থেকে নেব আমরা উড। কী নেব? উড। এটা মুখস্থ করবে খাতা লিখে। শ্যাল থাকলেও উড নেওয়ার চেষ্টা করবে, উইল থাকলেও উড নেওয়ার চেষ্টা করবে। দেখো শ্যালের ফার্স্ট ফর্ম কিন্তু শুড নয়, এটা কিন্তু বেসিক্যালি ব্যবহার হয় না, তবে কিছু কিছু ক্ষেত্রে ন্যারেশনে শুড ব্যবহার করা হয়। এখন যদি সেখানে উডের ব্যবহার না থাকে তাহলে, তবে সেক্ষেত্রে উডটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। শুডটা কিন্তু অনেক ক্ষেত্রে অপশানে থাকে, অনেক অপশানে কিন্তু থাকে। তো আমরা এখানে উডই নেবো, কারণ এখানে পার্সনটা কিন্তু সবই কিন্তু এখানে থার্ড পার্সন আছে, তো ওখানে উডই অপশানে দেওয়া আছে, উড ছাড়া কিছু নেব না। বি দাগের অপশানে উইলকে উড করেনি, বাদ চলে গেল। ডি দাগের অপশানে উইলকে উড করেনি, বাদ চলে গেল। তাহলে একমাত্র সি দাগ এবং এ দাগ ছাড়া কোনোটাই অ্যান্সার হবে না। এবার তোমাদেরকে মনে রাখতে হবে একটা কথা, সেটা হচ্ছে কি, হেয়ার কথা থাকলে, হেয়ার যখন আমরা অ্যাডভার্ব করে শিখছিলাম না, যে টুমরো থাকলে বললাম যে দ্য প্রিভিয়াস, দ্য নেক্সট ডে হবে বা দ্য ফলোয়িং ডে হবে, নাও থাকলে দেন হবে, তেমনি এটাও মুখস্থ করবে। হেয়ার থাকলে সে ওর সাথে আফটার থাকলো কি থাকলো আমার দেখার দরকার নেই, হেয়ার আছে তাহলে অপশান থেকে আমাকে দেয়ার করতে হবে, এইটা আমাকে নিতে হবে। তাহলে যখন আমরা বি দাগ এবং ডি দাগ বাদ চলে গেল, এ দাগে দেখতে পাচ্ছি হেয়ার কথাটা কিন্তু দেয়ার করেনি, বাদ দেখি সব উড বসিয়েছে, সিতেও উড বসিয়েছে, এতেও উড বসিয়েছে, এ দাগে কিন্তু হেয়ার কথাকে দেয়ার করেনি, একমাত্র কিন্তু সি দাগে করেছে। উত্তরটা আমাদের সি দাগ হবে, চোখ বন্ধ করে। ঠিক আছে, এগুলো কিন্তু এই ট্রিক্সগুলো কিন্তু লিখে রাখবে, দেখবে কয়েকটা মুখস্থ করার পর অটোমেটিক্যালি তোমরা কিন্তু বুঝতে পারছো। এবার দেখো লেখা আছে আই অ্যাম গোয়িং আউট টু নাইট, মনীষা সেড। এই পরে দিয়েছে কোটেশন চিহ্ন, রিপোর্টিং ভার্ব পরে দিয়েছে বা কোটেশন চিহ্ন আগে দিয়েছে, এটা কোনো ফ্যাক্টর না। শুরু কিন্তু সব রিপোর্টিং ভার্ব দিয়েই হবে, অপশানে রিপোর্টিং ভার্ব দিয়ে সাধারণত থাকবে। এবার দেখো লেখা আছে যে যেহেতু সেট কথা আছে তাহলে পাস্ট টেন্স, তাহলে আমাকে ভিতরে টেন্সটা চেঞ্জ করতে হবে। তাহলে অ্যাম মানে কি? অ্যাম মানে আমাকে করতে হবে ওয়াজ ওয়ার। তাহলে ওয়াজ ওয়ার যদি করি, দেখো এ দাগের অপশানে ওয়াজ আছে, সি দাগের অপশানে ওয়াজ আছে, বি দাগের অপশানে ওয়াজ আছে, সি দাগের অপশানে ওয়াজ আছে, কিন্তু ডি দাগের অপশানে উইল আছে। প্রথমে ডি দাগ বাদ চলে গেল, হলো। এবার আমাকে দেখতে হবে যে এখানে লেখা আছে গোয়িং আউট টু নাইট, টু নাইট থাকলে আমাকে কী নিতে হবে? দ্যাট নাইট। টু নাইট থাকলে কী নিতে হবে অপশান থেকে? দ্যাট নাইট। তাহলে এ দাগের অপশানে টু নাইটকে চেঞ্জ করেনি, দ্যাট নাইট করেনি, বাদ চলে গেল। সি দাগের অপশানে কিন্তু দ্যাট নাইট বসানো আছে এবং বি দাগের অপশানে কিন্তু দ্যাট নাইট বসানো আছে। তাহলে প্রশ্ন হচ্ছে বি হবে না সি হবে? এবার আমাকে দেখতে হবে বি এবং সির মধ্যে সবই মিল, একদম সেম, কোনো আলাদা কিছু নেই। দেখতে পাচ্ছ সব সেম আছে, শুধু একটা ড্যাট ব্যবহার করেনি, দেখতে পাচ্ছ? বি দাগের অপশানে ড্যাট ব্যবহার করেছে, সি দাগের অপশানে কিন্তু ড্যাট ব্যবহার করেনি। খুব সূক্ষ্ম একটা ভুল। সব ঠিক আছে, তোমার কিন্তু মনে হতে পারে বাবা সবই তো দুটো সেন্টেন্সে কি একই রকম, তখন দেখবে লিঙ্কারগুলো কিন্তু বসাই না, কিছু তো একটা মিসিং থাকবে একটা না একটা। দুটো অপশন একসাথে সাধারণত সঠিক হয় না, খুব ভুল না হলে প্রশ্ন। তো যেহেতু সি দাগে কোনো ড্যাট বসায়নি, সি দাগ বাদ চলে গেল, উত্তর হলো বি দাগ। কারণ আমার ড্যাট লাগবে দুটো বাক্যকে যুক্ত করতে গেলে, ন্যাশনাল ড্যাট সাধারণত ব্যবহার হয়। তো অ্যান্সারটা বোঝা গেল কী করে হলো, দুটোই কিন্তু সেম অ্যান্সার ছিল, সব দিক থেকে ড্যাটটা বাদে, তাহলে উত্তর বি দাগ হবে। এবার আমরা পরেরটা যাব। দ্য গার্ড আস্কড হু আর ইউ, প্রশ্ন চিহ্ন, প্রশ্ন করা আছে হু আর ইউ। তোমাদের এখানে একটা ট্রিক্স অবশ্যই লিখতে হবে, ডাব্লিউএস বাক্যে থাকলে, যদি ডাব্লিউএস বাক্যে থাকে, ডাব্লিউএস এর পর আমি যখন অপশানটা নেব, মানে আমরা যখন অপশানটা পিক আপ করবো, সেই অপশানটা কিন্তু প্রশ্নের মতন কিন্তু হবে না। অর্থাৎ এই যে ভার্বটা আছে প্রথমে ডাব্লিউএস এর পরে আগে ভার্ব পরে সাবজেক্ট, এটা হবে না।
ডাব্লিউএস এর পর আগে সাবজেক্ট পরে ভার্ব, এইটা তোমরা খাতায় লিখে মুখস্থ করবে। যখনই ডাব্লিউএস থাকবে আগে ডাব্লিউএসটা বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। ভার্বটা অবশ্যই টেন্স অনুসারে চেঞ্জ হবে, সেটা তো প্রশ্নই নেই, এটা কিন্তু মেনটেন করবো। ওকে, এবার দেখো কী লেখা আছে এখানে, আক্সড লেখা আছে। আক্সড লেখা আছে মানে আক্সডই বসবে, অন্য কোনো টেন্স হবে না, কারণ রিপোর্টেড ভার্ব যা থাকে টেন্সে সেটা চেঞ্জ হয় না। এর মধ্যে রিপোর্টেড স্পিচের মধ্যে চেঞ্জ হবে, কিন্তু এটা চেঞ্জ হবে না। দেখো সি দাগের অপশান লেখা আছে আক্স লেখা আছে, বাদ। ডি দাগের অপশানে আক্স লেখা আছে, বি দাগে আক্সটা আছে, এতেও আছে। এবার প্রশ্ন হচ্ছে যে আমি অ্যান্সারটা কী নেব। দেখো অ্যান্সারটা করতে গেলে তোমাকে যেটা করতে হবে, সি দাগটা বাদ চলে যাওয়ার পরে এই যে দেখো লেখা আছে হু হি ওয়াজ, হু আই ওয়াজ, এই কথাগুলো লেখা আছে। এখন তোমাকে একটা জিনিস নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে এই আট দাগের প্রশ্নে, আট দাগের যে প্রশ্নটা আছে, এই আক্সটের পরে কোনো ব্যক্তি মানে কোনো অবজেক্ট কি দেওয়া আছে? দেওয়া নেই। তাহলে অবজেক্ট যদি না থাকে বসানো, তাহলে এখানে মিটা আসলো কোথার থেকে? এই মিটা কোথার থেকে আসলো? এখানে মিটা ছিল না, এই জায়গাটা কোনো মি ছিল না, মিটা কোথার থেকে আসলো? তাহলে এটা হবে না, বাদ চলে গেল। কারণ থাকতে হবে, আমি আগেও বলেছি অবজেক্ট থাকতে হবে, নাহলে কিন্তু মানে আসবে না। তাহলে উত্তর কিন্তু এও হতে পারে, উত্তর কিন্তু ডিও হতে পারে। ওকে, এবার আমরা উত্তর ডি হবে না এ হবে, এটার জন্য তোমাকে একটা জিনিস শিখিয়ে দিই। যখন কোনো অবজেক্ট উল্লেখ করা থাকবে না এবং ইউ লেখা আছে প্রশ্নে, সেক্ষেত্রে যদি অপশানে আই দিয়ে সঠিক করা থাকে, মানে আই দিয়ে সঠিক মানে ডাব্লিউএসের পরে সাবজেক্ট পরে ভার্ব, এটা যদি আই দিয়ে বা ফার্স্ট পার্সন দিয়ে সঠিক করা থাকে, সেটা উত্তর নেব, তখন থার্ড পার্সন নেব না। থার্ড পার্সন সঠিক করা থাকলেও নেব না। যদি ফার্স্ট পার্সন দিয়ে মানে আই দিয়ে যদি সঠিক করা না থাকে, মানে যদি প্রশ্নে থাকতো হু ওয়াজ আই, এটা থাকতো, তাহলে কিন্তু আমরা এ দাগের অপশান নিতাম। কিন্তু যেহেতু ডি দাগের অপশানে হু আই ওয়াজ এটা করে দেওয়া আছে ইউ মানে, কারণ এখানে তো কোনো মেনশন করা নেই কাকে বলছে, ওই জন্য ফার্স্ট পার্সন প্রথমে যেতে হবে। ফার্স্ট পার্সন সঠিক করে দেওয়া আছে মানে উত্তরটা হবে আমার ডি দাগ, এ দাগ হবে না। এই রুলসগুলো কিন্তু তোমরা কিন্তু পজ করে করে কিন্তু সুন্দর করে খাতায় লিখে কিন্তু করবে, কারণ দেখো ট্রিক্স প্রচুর হয়, প্রচুর বিষয় থাকে, কিন্তু সেই অত বিষয় তো আমাদের তো মানে বেশি ডিটেলসে গেলে তো মাথার উপর দিয়ে যাবে। তো আমরা কি করবো, এই ট্রিক্সগুলোকে যদি খাতায় লিখে লিখে এই প্রশ্নটা লিখবে, এই ধরনের প্রশ্নগুলো লিখবে, লিখে কেন হলো এই এক্সপ্রেশনগুলো সেটাই করবে যেটা তোমার বাধবে বেশি। ঠিক আছে, তো এরপরে আমরা দেখি কি আছে। রবি সেইড দ্য কনসার্ট এন্ডেড ইয়েস্টারডে। আমরা ডাইরেক্ট প্রশ্ন থেকে উত্তরে চলে আসি। কনসার্টের পরে কী লেখা আছে? এন্ডেড। এন্ডেড মানে কি? ডি বা এটি যুক্ত, মানে এটা কোন টেন্সে বসে আছে? পাস্ট টেন্সে বসে আছে। তাহলে আমার কি করতে হবে? আমাকে হ্যাড প্লাস ভি3 অপশান নিতে হবে। আর এই যে অ্যাডভার্বটা দেওয়া আছে ইয়েস্টারডে, তাহলে ইয়েস্টারডে মানে কি করতে হবে? দ্য প্রিভিয়াস ডে, এইটা আমাকে মনে রাখতে হবে। দ্য প্রিভিয়াস বা দ্য লাস্ট ডে, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা শিখলাম টুমোরো থাকলে দ্য নেক্সট ডে বা দ্য ফলোয়িং ডে হয়, আর ইয়েস্টারডে থাকলে তাহলে কী হবে? দ্য প্রিভিয়াস ডে বা দ্য লাস্ট ডে। এই খাতাগুলো কিন্তু লিখে নেবে। এখন যে অপশানে এটা হবে না সেগুলো বাদ যাবে। তাহলে এ দাগের অপশানে দেখো হ্যাড তো দেওয়া ছিল, কিন্তু ইয়েস্টারডে কিন্তু চেঞ্জ করেনি, বাদ। বি দাগের অপশানে কোথাও হ্যাড নেই, নেই। এবার দেখো আর কি লেখা আছে, আর লেখা আছে, দেখো লেখা আছে সি দাগে লেখা আছে রবি সেড দ্যাট দ্য কনসার্ট হ্যাড এন্ডেড। ডি দাগের অপশানে কোথাও এন্ডেড হ্যাড নেই, তাহলে এটা বাদ চলে গেল। উত্তর কিন্তু সি দাগ হলো, হ্যাড এন্ডেড তো আছেই, দ্য প্রিভিয়াস ডেও বসানো আছে, কারণ ওখানে কী ছিল? ইয়েস্টারডে কথা ছিল। ইয়েস্টারডে মানে যে কথাগুলো থাকলো সেটা কিন্তু ম্যাচ করলো। ঠিক আছে, এই হ্যাডটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাডটা হবেই, কারণ এন্ডেড কথা মানে পাস্ট, তার ভিতরি করলে হ্যাড এন্ডেড হয়, হ্যাড প্লাস ভিতরি ফর্মও কিন্তু এন্ডেড ইডি যুক্ত হয়। এবার আমরা যাব হচ্ছে 10 দাগ। শি সেড ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ। এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। শুধু ব্রিং মানে হচ্ছে ডু ভার্ব দিয়ে বাক্য শুরু, লাস্টে প্রশ্নচিহ্ন নেই, তাহলে সেই বাক্যগুলো হবে হচ্ছে আদেশমূলক বাক্য, অনুরোধমূলক বাক্য বা অনুজ্ঞামূলক বাক্য বা উপদেশমূলক বাক্য। তাহলে ডু ভার্ব দিয়ে বাক্য শুরু কিন্তু সেখানে প্রশ্নচিহ্ন নেই, মানে হচ্ছে সেগুলো
আদেশমূলক বাক্য, এই বাক্যগুলো যুক্ত হয় হচ্ছে টু দিয়ে যুক্ত করতে হয়। এই যে আমরা তখন যে দ্যাট যুক্ত করছিলাম বা ড্যাবলিউএস দিয়ে যুক্ত করছিলাম, সেটার জায়গায় আমরা কী বসাবো, টু বসাবো। তো আমরা এই ব্রিং যে কথাটা আছে এটা তো টুতে অবশ্যই বসাবো। সেইট দা দেখি কী আছে, সেইট মানে কি, সেইট মানে পাস্ট টেন্স। লাস্টে কী কথা দেখো, ভয়েস চেঞ্জের মতন আমাকে ন্যারেশনে মনে রাখতে হবে যে প্লিজ বা কাইন্ডলি কথা যদি থাকে, এই কথাটা যদি কোথাও দেখো যে রয়েছে, রিকোয়েস্টেড টু এইটা কিন্তু আমাদের অপশান থেকে নিতে হবে। রিকোয়েস্টেড টু একমাত্র বিদাক ছাড়া কোথাও কিন্তু রিকোয়েস্টেড টু নেই, কোথাও নেই। ভয়েস চেঞ্জে আমরা এরকম কিন্তু পড়েছি। যেহেতু নেই সেহেতু কিন্তু আর দেখবো না, আমাদের বিদাক কিন্তু অ্যান্সার হবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আসি পরেরটায়। দেখো লেখা আছে হি সেড লেট আস হ্যাভ ডিনার হেয়ার। লেট আস, এই কথাটা কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করবে করে যে লেটস বা লেটাস কথা যদি থাকে, লেটস বা লেটাস অপশান থেকে, অপশান যখন থাকবে তখন কিন্তু আমরা কী করব, শুডের ব্যবহার নেব। কিসের ব্যবহার নেব, শুড। চোখ বন্ধ করে মুখস্থ করবে। লেটস বা লেটাস কথা থাকলে অপশান থেকে যে অপশানে শুড থাকবে সেটাই আমাদের অ্যান্সার হবে। শুড দিয়ে যেটা হবে সেটাই অ্যান্সার হবে। এবার আর একটা কথা মনে রাখতে হবে, যেটা আমি আগেও বলেছি, হেয়ার মানে কি, অপশানে কী হবে, দেয়ার। দেখো এ দাগের অপশানে কোথাও শুড নেই, বাদ। বি দাগের অপশানে কোথাও শুড নেই, বাদ। ডি দাগের অপশানে কোথাও শুড নেই, বাদ। একমাত্র সি দাগে শুড তো আছেই, দেয়ারও আছে। আর এই যে হ্যাপটা হচ্ছে এই হ্যাপ, এই হ্যাপটা যা যা ছিল সেম বসে গেছে, হেয়ারের জায়গায় শুধু দেয়ার হয়েছে। আর লেটস আসের জায়গায় উই শুড তো অবশ্যই আসে, উইটা কমন, উইটা সবসময় আসবে, কারণ আস মানে আমাদেরকে উইকে রিপ্রেজেন্ট করে। তো উই তো আসলো প্লাস শুটটা আসলো, এটাই একমাত্র সি থেকে ছিল, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হলো। এবার দেখো লেখা আছে দ্য সেলসম্যান সেইড, সেলসম্যান সেইড আর ইউ ইন্টারেস্টেড ইন দ্য স্কিম, লাস্টে প্রশ্ন চিহ্ন। খুব ভালো কথা, প্রশ্ন চিহ্ন যখন থাকবে তখন আমাকে দেখতে হবে প্রশ্ন সেই বাক্যটায় ড্যাবলুএস আছে বা নেই। যদি ড্যাবলুএস কথা না, ড্যাবলুএস শব্দ না থাকে, ড্যাবলুএস মানে কিন্তু হু, হুইচ, হোয়াট, হোয়েন, যত ওয়ার্ড আছে ড্যাবলুএস দিয়ে, বা এস ডাব্লিউ মানে হাউ, না থাকে তাহলে, তাহলে কিন্তু লিঙ্কারটা হবে ইফ। তাহলে লিঙ্কার কী হবে, ইফ। আর যদি ড্যাবলুএস কথা থাকে তাহলে সেই ড্যাবলুএসটাই বসবে, তখন আর ইফ বসবে না। আশা করি বুঝতে পারছো কী বললাম। যদি প্রশ্ন চিহ্ন থাকে এবং সেই প্রশ্ন চিহ্নের সেই বাক্যটা কোটেশনের মধ্যে যদি প্রথমে ড্যাবলুএস কথা থাকে, ড্যাবলুএস মানে নিশ্চয়ই বুঝতে পারছো কীগুলো বললাম, তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো ইফ নেব না, শুধু সেই ড্যাবলুএসটাই দিয়ে শুরু করবো এবং তারপরে আগে সাবজেক্ট পরে ভার্ব। ঠিক তেমনি আমাদের যখন দেখবো যে ড্যাবলুএস নেই বা এসডাব্লিউ নেই, আমরা ইফ দিয়ে লিঙ্কার করব, কিন্তু নিয়মটা কিন্তু সাবজেক্ট প্লাস ভার্ব তখনও হবে, সাবজেক্ট হবে এবং ভার্ব হবে। তো সাবজেক্ট এবং ভার্ব যদি দুটোই, এই দুটো ক্ষেত্রেই কিন্তু আমাদের মেনটেন করতে হবে। এবং ভার্ব যেমন করে চেঞ্জ হয়, অ্যামিজার যেমন ওয়াজার হয়, সেটা কিন্তু এখানেও আমাদের ব্যবহার করতে হবে। দেখো আর আছে, তাহলে আর মানে কি, আমাদের কী নিতে হবে, ওয়াজার, ওয়াজার নিতে হবে। এবার বি দাগে দেখো লেখা আছে ওয়ার লেখা আছে, সি দাগে দেখো লেখা আছে অ্যাম লেখা আছে, প্রথমে বাদ চলে গেল, প্রথমে বাদ চলে গেল। তাহলে প্রথমে সি দাগ বাদ চলে গেল কারণ অ্যামিজারকে চেঞ্জ করেনি, ওয়াজারে আনেনি। সে আর থাকলেও ওয়াজার আনতে হবে, অ্যামিজার থাকলেও যা থাকবে ওয়াজার আনতে হবে। এবার আমাকে যেটা আর একটা পড়তে হবে যে খুব ইম্পর্টেন্ট, দ্যাট এবং এবং ইফ, এই দুটো একসাথে যেন কোনো অপশানে না থাকে। দ্যাট এবং ইফ যে অপশান থাকবে সেটা বাদ চলে যাবে। দেখো এ দাগের অপশানে দ্যাটও আছে, ইফও আছে, বাদ। তাহলে কিছু কি আমরা কি দেখলাম যে যখন বাক্যে দ্যাট এবং ইফ থাকবে একসাথে তখন কিন্তু সেই অপশানটা কিন্তু আমরা নেব না। দ্যাট এবং ইফ দেওয়া আছে এ দাগের অপশানে, দ্যাট এবং ইফ দেওয়া আছে বি দাগের অপশানে, যারা কখনো একসাথে বসে না। তাহলে এ আর বি বাদ চলে গেল। সি দাগ এমনি বাদ চলে গেল কেন, এম করে দিয়েছে, প্রেজেন্ট করে আছে, পাস্ট করেনি। তাই তিনটে অপশান যদি এই কারণে বাদ চলে যায়, তোমার হাতে রয়েছে একটাই অপশান, চোখ বন্ধ করে এটাই হবে, মানে পড়ার দরকার নেই, উত্তর হয়ে গেল। এবার আমরা আসি পরেরটা, দেখো লেখা আছে
শি সেইড শাট দ্য ডোর, শাট দ্য ডোর এই কথা লেখা আছে। এখন শাট দ্য ডোর কি? শাট মানে হচ্ছে বন্ধ করো, তাই কী দিয়ে শুরু? একটা ডু ভার্ব দিয়ে শুরু। লাস্টে কি কোশ্চেন চিহ্ন আছে? নেই। তাহলে কোশ্চেন চিহ্ন না থাকলে, ডু ভার্ব দিয়ে থাকলে আমরা কি করতে হবে? টু দিয়ে যুক্ত করতে হবে। যে ভাবটা আছে তার আগে কি করবো? এটা জাস্ট টু বসিয়ে দেবো। তাহলে এটা কি ধরনের বাক্য? আদেশমূলক বাক্য। তাহলে আদেশমূলক বাক্যের কি হয়? আদেশমূলক বাক্যে কিন্তু যুক্ত করতে হয় অর্ডার দিয়ে। সাধারণত অর্ডার দিয়ে করতে হয়। যখন আমাদের রিকোয়েস্ট মানে কাইন্ডলি কথা বা প্লিজ কথা থাকলে তখন ইউ আর রিকোয়েস্টেড বসাবো। আরও কিছু আছে। তো এই মুহূর্তে আমাদের কিন্তু এখানে লাগবে কি? জাস্ট অর্ডার করছে, অর্ডার দিয়ে যেটা থাকবে সেটা আমাদের অ্যান্সার হবে। একমাত্র বি দাগে দেখো অর্ডার দিয়ে টু দিয়ে যুক্ত করা আছে, কোথাও নেই। উত্তরটা কিন্তু বিদা হবে, আর কোথাও কিন্তু এত কিছু যুক্ত করা লাগবে না। এত কথা আর এখানে কোনো প্রয়োজন নেই। বেশি ইম্পারেটিভ বাক্যে বা আদেশমূলক বাক্যে জাস্ট একটা ভার্ব এবং তার সাথে টু দিয়ে যুক্ত হবে। ওকে, তো আমাদের অ্যান্সারটাতে কী হলো? বিদায় হলো। এবার আমরা যাব হচ্ছে 14 দাগ। দেখো লেখা আছে শি সেড দে উইল বি লিভিং সুন। ওকে, তাহলে দেখো লেখা আছে দে উইল বি লিভিং সুন। এই যে বাক্যটা দেখতে পাচ্ছ, দেখো লেখা আছে এখানে উইল লেখা আছে, মানে সাধারণ বাক্য উইল। তাহলে উইলের পাস্ট ফর্ম কী হয়? উড হয়। সিম্পলি, কিচ্ছু না, উইলের পাস্ট ফর্ম উড হয়। তাহলে উইলের পাস্ট ফর্ম উড একমাত্র দেওয়া আছে কোথায়? এ দাগে, আর দেওয়া আছে সি দাগে, বি বাদ ডি বাদ, কারণ কোথাও উইল নেই, বাদ চলে গেল। এবার উইলের পরে কী ছিল? এখানে বি ছিল। দেখো যা থাকবে প্রশ্নে সেইটুকুই কিন্তু আমাকে পুট করতে হবে ভার্বের ঘরে, চেঞ্জ করা যাবে না। উইলের পরে যে বি ছিল সেই বিটা কিন্তু এখানে এ দাগে নেই, এটা কিন্তু একমাত্র সি দাগের আছে। আর যাব না এ দাগ বাদ, কারণ ম্যাচ করছে না। তাহলে উত্তরটা কী হবে? সি দাগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো।